বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। पोलीस बोल ना हा मी आहे सध्या पोलिसांना, मला काहीच नाही माहिती याबद्दल. मला ते दिलेत सगळे सिक्युरिटी वगैरे आणून त्याचे डिटेल घ्यायला दिले. अरे माझ्या ताब्यात दिले ते सगळे कामगार आणून त्याचे नाव पत्ते घ्यायला दिले. असं मला काय आयडिया नाही. नाही चालू आहे काम, सगळे बाहेर आहेत, मी आतमध्ये पोलिसांना. ठीक आहे. নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। অভিনেতা সৈফ আলী খান 24 ঘন্টা আগে ছুরিকাহত হয়েছেন তার বাড়িতেই। একটা ছোট্ট ভিডিও যেটা ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন জিন্স পরা এক ব্যক্তি, কাঁধে কালো ব্যাগ, মুখ ঢাকা, তো সে উঠছে সিঁড়ি বেয়ে। তারপর তো তার ঘরে গেছে, তারপর যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি তার উপর হামলা হয়েছে এবং তিনি যদিও এখন সুস্থ আছেন, ডাক্তাররা তাই দাবি করেছেন। এবং শুক্রবার বেলা 11টায় সন্দেহভাজনকে সেই সিসিটিভি ফুটেজ থেকে আটক করা হয়েছে এবং বান্দ্রা স্টেশনে তাকে লাস্ট দেখা গিয়েছিল এবং তাকে খুঁজে বের করার জন্য ভাসাই, নালাসোপাড়া এবং ভিরার এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত সিসিটিভির যে চেহারা সেটা দেখে অভিযুক্তকে শনাক্ত এবং আটক করা সম্ভব হয়েছে। মুম্বাই পুলিশের যিনি ডিসিপি তিনি জানিয়েছেন আপাতত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হতে পারে, সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে পুলিশের একটি দল, অর্থাৎ মুম্বাই পুলিশের একটি দল সৈফের পিঠে আঘাত করা ছুরির অংশটি উদ্ধার করেছে এবং তবে ছুরির বাকি অংশটি খুঁজে পাওয়া যায়নি, সেটি উদ্ধারের চেষ্টা চলছে। গত বৃহস্পতিবার গভীর রাতে সৈফের বান্দার 11 তলার ফ্ল্যাটে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু প্রশ্ন হলো যে সৈফ আলী খান একজন অভিনেতা, বলিউডের নামকরা অভিনেতা, তার কাছে যে তিনি যেখানে থাকেন সেখানে যে নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তা ভেদ করে একজন তার বেডরুমে চলে গেলেন এবং তাকে ছুরিকাহত করলেন গভীর রাতে। এটা কি করে সম্ভব হলো? এটা কি সম্ভব? এটা একজন এবং এক ব্যক্তি, যেটা দেখা যাচ্ছে এক ব্যক্তি, তাকে ছুরি দিয়ে কোপানো হচ্ছে। তাহলে পুলিশ যদিও তদন্ত করছে এবং আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত আটক করা হয়েছে, গ্রেফতার বলা হয়নি এবং জানি না তাকে গ্রেফতার করা হবে কি না, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু প্রশ্ন হলো যে এটা কি সম্ভব যে একজন ব্যক্তি, সে যদি চেনা জানা না হয় তাহলে কিভাবে এরকম সৈফ আলী খানের ঘরে ঢুকে তাকে গভীর রাতে তাকে আক্রমণ করতে পারে এবং এই নিরাপত্তা ভেদ করে? তাহলে কোথায় গলতি ছিল বা এর নেপথ্যে কি? আজকে আমরা খানিকটা এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। জানি না তদন্তে তার ঠিক কতটা প্রকাশ পাবে, তবে আমাদের এটা তদন্ত নয়, তবে কিছু তথ্যের ভিত্তিতে এই বিষয়টি আমরা সামনে আনার চেষ্টা করছি যে নেপথ্যে কি, সৈফ আলী খানকে এই যে আক্রমণ করা হয়েছে তার নেপথ্যে অন্য কি কি আছে। আজকে আমাদের সঙ্গে এই নেপথ্যে কি সেই তথ্য নিয়েই কথা বলবেন বিশিষ্ট সাংবাদিক সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, আপনাকে স্বাগত। সুজিত দা, এতক্ষণ ধরে যা বললাম, যা ইন্ট্রো বললাম, পরিষ্কার কথা যে পুলিশ তার মতন তদন্ত করছে, আটক করা হয়েছে, এখনো গ্রেফতার হয়নি আমরা যতক্ষণ করছি। কিন্তু একটা জিনিস, যে এটা সকল মানুষেরই বক্তব্য, যে এই নিরাপত্তা ভেদ করে রাতের বেলায় কি করে একজন সেখানে তার বেডরুমে চলে যেতে পারে, তাকে এইভাবে আক্রমণ করতে পারে। মানে এ তো ভয়াবহ ঘটনা। নিশ্চয়ই এখানে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে এবং সেই সর্ষের মধ্যে ভূতটা কি সেটা নিয়ে আমরা আলোচনা, এবং আপনার সেই সর্ষের মধ্যে ভূতের বিষয়টা যদি আপনি ব্যাখ্যা করেন। দেখো, আমরা তো ব্যাখ্যাই করতে পারি, আমরা তদন্তের মধ্যে নেই, মুম্বাইতেও আমরা নেই, আমরা কিন্তু অনেক 1000 কিলোমিটার দূরে আমরা বসে আছি।
আরব সাগরের তীরে এই ধরনের ঘটনা, এই ধরনের ফিল্ম ইন্ডাস্ট্রি, সেলিব্রিটি মহলের মধ্যে ক্রাইম, এগুলো কিন্তু আজকে নতুন নয়। এখানে কি কোনো রকম পাকিস্তানি যোগ আছে বলে মনে হয়? দেখো, পাকিস্তানি যোগ আছে কি না আছে সেটা তো আমরা বলতে পারবো না, আমরা খালি কিছু সূত্রকে তুলে সেটাই ধরতে পারি। সেটাই, হ্যাঁ। এটা দেখবে ভারতীয় গোয়েন্দা বিভাগ দেখবে, পুলিশ দেখবে, এরা দেখবে, দেখবে, এইসব হুম, তারা দেখবে। আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে, সেই ইনফরমেশনটা হচ্ছে আমাদের সৈয়ফ খানের বাবা মনসুর আলী খান পাতাউদি, যাকে আমরা পাতাউদ্দিন নবাব বলে চিনি, আমাদের মানে আমার খুব ফেভারিট, তিনি একজন ক্রিকেটার। কি বলবো, অধিনায়ক, ইন্ডিয়ান অধিনায়ক ছিলেন। হুম। তার তার ভাই তার ভাই একজন ছিলেন, পরিবার আর কি, তাদের ভাইয়ের পরিবার, তারা কিন্তু ভারতবর্ষ যখন ভাগ হলো তখন তারা পাকিস্তানে চলে যান। এই পাকিস্তানে চলে যাবার পর তারা, এরাও কিন্তু ক্রিকেট খেলতেন, ভারতের হুম। হয়েও ক্রিকেট খেলেছেন এবং ইংল্যান্ডের হয়েও ক্রিকেট খেলেছেন। এই একমাত্র লোক যে ভারতেরও একজন অধিনায়ক ছিল, ইংল্যান্ডেরও অধিনায়ক ছিল। মানে পরিবারটা কিন্তু হচ্ছে একটা ক্রিকেট পরিবার। সেই পরিবারের ওরা যখন পাকিস্তানে যান, পাকিস্তানে যাওয়ার পর প্রথম আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2011 সালে ডেপুটি ডিরেক্টর পদে সেনাবাহিনীতে মেজর জেনারেল যোগ দেন তার যে কাকা, তার নাম হচ্ছে ইরফান দিয়ার আলী পাতাউদি। হুম। তখন বলা হয়েছিল যে সেই সময় তিনি সেনাবাহিনীর কমান্ডার হয়েছিলেন পাকিস্তানে গিয়ে, এবং তারপর বলা হচ্ছে যে তখন জেনারেল আহমদ সুজা পাশা তার রিটায়ারমেন্টের করার কথা, তার জায়গায় তিনি স্থলাভিষিক্ত হবেন, এরকম একটা খবর কিন্তু তখন ছড়িয়েছিল। কিন্তু কোনো কারণে হোক, লবি, সব জায়গায় থাকে লবি, সেটার জন্য তিনি হতে পারেননি। তিনি আইএসআই এর ডেপুটি ডিরেক্টরের পদে কিন্তু ছিলেন ওখানেতে। এমনও হতে পারে, আমি এটাকে ওই রাজনীতির অ্যাঙ্গেলে আমি অত দেখছি না, কিন্তু দুটো পরিবার আলাদা হয়ে গেছে, পাকিস্তানে একটা, ভারতে একটা পরিবার চলে গেছে। এবার এই যে রাজকীয় সম্পত্তি, তারা তো পাতাউদি বলে একটা জায়গার নবাব, সেইখানকার যে সম্পত্তি, সেই সম্পত্তির, ভারতবর্ষে থাকার সম্পত্তির কিছু ভাগের অধিকার তাদের থাকলেও থাকতে পারে। সেই সম্পত্তি কিছু নিয়ে তাদের মধ্যে কোনো পারিবারিক গোলযোগ ছিল কিনা, যদি পারিবারিক গোলযোগ থেকে থাকে তাহলে সেটা কি ছিল, আর তার থেকেও যে কোনো হিংসা কাজ করছে, এটা ভাবা একটু অসুবিধা হলেও, কিন্তু যেহেতু পাকিস্তানের মতন একটা জায়গায় তিনি সেনাবাহিনীর একটা জায়গায় ছিলেন, সেখান থেকেও সেটাও একটা যোগসূত্র হলেও হতে পারে। দেখার দায়িত্ব হচ্ছে ভারতীয় গোয়েন্দা বিভাগের, যে সেখান থেকেও কোনো কিছু হয়েছে কিনা। আর পাশাপাশি যেটা তোমাকে বললাম, আমার যেটা সবচেয়ে বেশি করে মনে হচ্ছে, হাম সাথ সাথ হ্যায় বলে একটা ছবিতে অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, যাদের মধ্যে ছিলেন সালমান খান, ছিলেন এই সাইফ খান, ছিলেন নীলাম, ছিলেন সোনালী বেন্দ্রে। এরা কৃষ্ণসার হরিণ শিকারের একটা অভিযোগে, তাকে হত্যা করার অভিযোগে কিন্তু পুলিশের হাতে তাদের তোলা হয়েছিল, পুলিশ কেস হয়েছিল তাদের। এই কৃষ্ণসার হরিণ ব্যাপারটা নিয়ে কিন্তু কোর্টেতে, ছোট কোর্টেতে তিনি দোষী সাব্যস্ত হলেন। তার দুদিন মানে সালমান খানের জেল হলো, এসব ঘটনা আমরা গুলো জানি। সাইফদের বিরুদ্ধেও কেস হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সরাসরি তারা সঙ্গে ছিল, কিন্তু সরাসরি তারা ওই কৃষ্ণসার হরিণের শিকার করার সঙ্গে যুক্ত ছিল না, তারা খালি দর্শকই ছিল তার সঙ্গে, তাই জন্য তারা ছাড়া পেয়েছিল। কিন্তু লরেন্স বিষ্ণুই বলে যার কথা আমরা এখনো শুনে আসছি, এই লরেন্স বিষ্ণুই তাদের কাছে, তারা যে ধর্মে বিলং করে আর কি, সেটা হচ্ছে একদম হিন্দু ধর্ম, তার হাতে কিন্তু হনুমানের কি বলে, উল্কি উল্কি কাটা আছে, একদম নিজেকে পিওর হিন্দু তিনি বলেন, কিন্তু নামটা লরেন্স। লরেন্স কিন্তু তার আসল নাম নয়, তার আসল নাম একটা অন্য, আমি তোমাকে পরে বলছি। তিনি লরেন্স কলেজে পড়াশুনো করতেন, এবং সেইখানকার কলেজের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন লরেন্স,
তার নামটা তিনি তার নামের সঙ্গে যুক্ত করেছিলেন। আর এই যে বিষ্ণু টাইটেলটা আছে, এটা হচ্ছে 20 এবং 9, অর্থাৎ ওনাদের যিনি গুরু তার নাম হচ্ছে জম্বেশ্বর। তিনি 29টা নিদান দিয়েছিলেন। এই 29টা হ্যাঁ, কিন্তু নিদানের তার মধ্যে সঙ্গে এর সম্পর্ক কি? তার সঙ্গে এর বলছি, সম্পর্ক কি? এর সঙ্গে সম্পর্কটা বলছি, এটা না বললে তুমি বুঝতে পারবে না যে আজকে ওই সালমানের বিরুদ্ধে ওরা বলেছিল সালমানকে আমরা কিচ্ছু করব না, সালমানকে ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু সালমানের বাবা সেলিম খান, বিখ্যাত চিত্রনাট্যকার, তিনি বলেছেন ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, কেননা আমার ছেলে কোনো কৃষ্ণসার হরিণ খুন টুন করেনি। হুম। তুমি দেখবে এর মধ্যে কিন্তু একজন ওখানে মার্ডার হয়েছেন, এনসিপি একজন নেতা। যে এনসিপি নেতা মার্ডার হয়েছেন, সেই এনসিপি নেতা কিন্তু সালমানের খুব ঘনিষ্ঠ ছিল, যার জন্য তাকে মার্ডার করা হয়েছে। এবং মার্ডার করার যে সুপারি, তার মজুরি কত জানো? মাত্র 50,000 টাকা। এই টাকায় কিন্তু লোক পাওয়া যাচ্ছে একটা মানুষকে মার্ডার করার জন্য। আজকে যাকে ছিচকে চোর বলা হচ্ছে, তাকে গুজরাটের সাবরমতী জেলে বসে থাকা লরেন্স বিষ্ণুয়ের যে চেলারা ঘুরছে বাজারে, তারা এই ধরনের যে বদলাগুলো, এখন তো অনেক প্রোটেকশনের মধ্যে চলে গেছে সালমান, তাকে যা ভয় দেখানোর হয়েছে, এখন বাকিদের ওপর যদি আক্রমণ করে এই জিনিসটাকে আরো বেশি একটা শোরগোল ফেলা যায়, সেটাও হতে পারে। তাকে সুপারি দেওয়া হয়েছে, সুপারি দিয়ে কিছু টাকার বিনিময়ে করা হয়েছে তাকে। একটা গরিব মানুষ 20-50 হাজার টাকা পেলে, তুমি কলকাতা শহরও দেখছো, আমাদের পশ্চিমবাংলাতেও কি হচ্ছে না হচ্ছে। বুঝলাম, এটা এটা যেমন এই একটা একটা point, সেটা হচ্ছে যে লরেন্স বিষ্ণুই যেটা বলা হচ্ছে, লরেন্স বিষ্ণুর আসল নাম হচ্ছে বলকরণ ব্রা। এই বলকরণ ব্রা, তাদের কাছে তুমি জানলে অবাক হয়ে যাবে, এই কৃষ্ণসার হরিণের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের হিন্দু ধর্মে যেমন গরু পবিত্র, ওদের কাছে কৃষ্ণসার হরিণ হচ্ছে প্রচন্ড পবিত্র। ওই বৈষ্ণব পরিবারের মেয়েরা দরকার হলে হরিণ যে শাবক, তাকে নিজের ব্রেস্ট মিল্ক পর্যন্ত খাওয়ান। এই রকম জায়গায় দাঁড়িয়ে, একটা সেন্সিটিভ জায়গায় দাঁড়িয়ে, আজকে ও জেলে বসে যারা যারা ওই কৃষ্ণসার হরিণের সঙ্গে জড়িত ছিল, তাদের একটু আক্রমণ করা, তাদের একটু মানসিক ভীতির জায়গা তৈরি করা। কারণ এখানে তুমি দেখবে সাহেব কিন্তু এদের মতন সেরকম ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে ঘুরতেন না। আমাকে আমার বন্ধু বললেন যে করিনা তার বাচ্চাদের নিয়ে, সাহেব বাচ্চাদের নিয়ে একদম সাধারণ মানুষের মতন কিন্তু হোটেল রেস্টুরেন্টে যাওয়া, রাস্তার কোনো একটা জায়গায় পছন্দ হলে সেই জায়গায় গিয়ে একটু ফুচকা খাওয়া, এগুলো করতেন, বাচ্চাদের নিয়ে ঘুরতেন, বেড়াতেন, একদম সাধারণ পরিবারের মতন করতেন। হ্যাঁ, তার সঙ্গে কিছু লোকজন থাকতো। যদি ওই বাচ্চাকে কিডন্যাপ করার থাকতো, তাহলে অনেক রকম রাস্তা থেকে তোলার ব্যাপারটা থাকতো। এই বাড়ির ভেতর একটি মাত্র লোক ঢুকবে, ঢুকে কিডন্যাপ করে নিয়ে যাবে, বা 1 কোটি টাকা তার কাছে হাতের কাছে চাইবে, আর এই মামার বাড়ির মোয়ার মতো তারা তো 1 কোটি টাকা দিয়ে দেবে। সে একটা ব্যাগ নিয়ে এসেছিল সঙ্গে, হুম। মানে টাকাটা পেলে ব্যাগে করে নিয়ে যাবে। কিন্তু সে ব্যাগে শুধু টাকা ছিল না আর কি ছিল, এটা আমরা জানি না এখনো পর্যন্ত। পুলিশ সে সম্বন্ধে এখনো কিছু বলেনি। না, ধরা অর্থাৎ পড়েছে ব্যাগে টাকা ছিল না, ব্যাগটা কি টাকা নেওয়ার জন্য আনা হয়েছিল নাকি ব্যাগে অন্য কিছু ছিল? হ্যাঁ, এইটাই হুম। প্রশ্ন, যে হুম। ব্যাগটা কি শুধু টাকা নেওয়ার জন্য ছিল, না হুম। একা যখন এসছে ব্যাগের মধ্যে অর্থাৎ এমন কিছু আর কিছু ছিল যেটা থেকে হতে পারে। পুলিশ একদম একদম। আজকে সকালবেলা ভোরবেলা ঘটনার পর তাকে ধরেছে বান্দ্রা স্টেশন থেকে। হুম। এই এখন পর্যন্ত তুমি রাত্রি 9টার সময় যখন তুমি এই ইন্টারভিউটা চালাচ্ছ, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে সেকেন্ড কোনো বিবৃতি যে আমি এখনো এতটা পর্যন্ত পর্যন্ত আসেনি। আমরা, এই জায়গাটাই এখন এখনো প্রশ্ন। পর্যন্ত হ্যাঁ, এই জায়গাটায় প্রশ্ন, একদম অর্থাৎ দুটি বিষয়। একটি হচ্ছে ওই বিষ্ণুই কৃষ্ণসার হরিণ নিয়ে একটি ঘটনা, এবং দ্বিতীয় যেটি সেটি হচ্ছে এই যে পতৌদি পরিবার, নবাব পরিবার, তারা সেই নবাব পরিবারের আহ, একটা অংশ ভারতবর্ষে, আরেকটা অংশ পাকিস্তানে। তাহলে এই দুটো অংশের ভারতবর্ষের এবং পাকিস্তান আহ, মানে কি, পাকিস্তানে সামরিক বিভাগে সামরিক বিভাগে। তো আইএসআই। সেই জায়গা থেকে প্রশ্ন এখানেই, তাহলে কি সত্যি সত্যি এর মধ্যে কোনো পাকিস্তানি যোগ আছে কি? এখানেই সন্দেহ। কিন্তু আমরা এটার কোনো অন্তর্তদন্ত করছি না, এটা বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমাদের অনুমান, এবং সেই অনুমান সত্য কিনা সেটার দায়িত্ব কিন্তু আমাদের নয়। আমরা এটা নিয়ে একটা 100 বার। আলোচনা করলাম যে কি হতে পারে, এখানে কি পাকিস্তানি যোগ থাকতে পারে?
নাকি সেই কৃষ্ণসার হরিণ, নাকি অন্য বিষয়? কারণ একজন অভিনেতা এরকম স্টার, সেই অভিনেতা তার বাড়িতে রাত্রি 2টোর সময় একজন একা ঢুকছেন, যেমন তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তেমন শুধু সে ঢুকে গেল বেরিয়ে চলে গেল, তাকে পরে গ্রেপ্তার করতে হলো, যে ঘটনাগুলো জানা গেল সেখান থেকেই একটাই আহ জিজ্ঞাস্য বা মানুষের বিপ্লব, জানার বিপ্লব, অধিকার আমার কাছে যে বিপ্লব, আমার কাছে একটাই প্রশ্ন তুমি রাখছি, সবগুলোকে ছেড়ে দিচ্ছি আমি। একটাই প্রশ্ন, তাকে ধরা হয়েছে, ধরে একটা ঘরের ভেতর বন্ধ করা হ্যাঁ, হয়েছে, আপনি বলেছেন তারপর বলেছেন, আমি আমি ঘটনাটা সেটাই বেরিয়ে গেল বলছি, কি করে? সেটা পুলিশ তদন্ত করবে, বা মুম্বাই পুলিশ নিশ্চয় সেটা তদন্ত করবে। ভারত সরকার রয়েছে, তাদের গোয়েন্দা বিভাগ রয়েছে, নজর এখন সেদিকে। পাকিস্তানি যোগ নাকি কৃষ্ণসার হরিণ সেই নিয়ে কোনো বিষয়, নাকি অন্য কিছু, সেটা নিশ্চয়ই পুলিশ সেটা তদন্ত করে দেখবে। তবে এই দায়িত্ব কিন্তু আমাদের নয়, আমাদের যেটা, এটা জাস্ট একটি আলোচনার মাধ্যমেই আমরা জানতে চাইলাম যে এখানে যোগটা কি। ধন্যবাদ সুজিতা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।